স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে সালেজুর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেফতার বিতর্কিত চিত্রনায়িকা পরিমণিকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া প্রযোজক রাজ সহ বাকি দুজনকেও 4 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মামুনুর রশিদ তাকে 4 দিনের হেফাজতে নেয়ার আদেশ দেন। এর আগে তাদের বনানী থানায় হস্তান্তর করে র্যাব। পরিমণি বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের সাথে সম্পৃক্ততার তথ্য দিয়েছে বলেও এদিন সংবাদ সম্মেলনে জানায় র্যাব। মৌ খন্দকার এবং হাবিবুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। সমালোচিত বিতর্কিত চিত্রনায়িকা পরিমণি ও চিত্র প্রযোজক রাজকে বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে র্যাব হেডকোয়ার্টার থেকে নিয়ে আসা হয় বনানী থানায়। প্রায় 2.5 ঘন্টা ধরে চলে মামলা দায়েরের কার্যক্রম। বনানী থানায় পরিমণি সহ 4 জনের বিরুদ্ধেই মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পরে রাত 8:15টার দিকে গ্রেফতার পরিমণি সহ 4 জনকে নিয়ে যাওয়া হয় আদালতে। মহানগর মুখ্য হাকিম আদালতে বনানী থানায় র্যাবের করা মামলায় পরিমণি ও রাজের 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে পরিমণিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রযোজক রাজ সহ বাকি দুজনকেও 4 দিন করে রিমান্ডে পাঠানো হয়। দুইটা মামলায় রাষ্ট্রপক্ষ 7 দিন করে রিমান্ডের আবেদন করেছে এবং আমরা রিমান্ড না দেওয়ার ব্যাপারে যুক্তি উপস্থাপন করেছি বিজ্ঞ আদালতের কাছে। বিজ্ঞ আদালত পরবর্তীতে সন্তুষ্ট হয়ে 4 দিন করে প্রতিটা মামলাই মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রিমান্ডের মঞ্জুর করেছেন 4 দিনের জন্য দুটো মামলাতে। অভিযানের পরে এবং যেভাবে মিডিয়ার উপস্থিতি ছিল সেখানে, তারপরে পরিমণিকে রিমান্ডে নিয়ে নতুন করে অগ্রগতি হওয়ার আর কোনো কিছু নেই। ফলে আমরা বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করেছি পরিমণির রিমান্ড নামঞ্জুর করে জামিন প্রদানের জন্য। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে বিকেলে সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাব জানায় 2016 সাল থেকেই বিকৃত মাদকাসক্তিতে জড়িয়ে পড়েন চিত্রনায়িকা পরিমণি। পাশাপাশি বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ততা ও অর্থ উপার্জনের তথ্য উঠে আসে জিজ্ঞাসাবাদে। র্যাব জানায় পরিমণির সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই রাখা হয়েছে নজরদারিতে। উদ্ধার করা হয় একটি মিনিবার, পরিচালনা করার বিভিন্ন সরঞ্জামাদি সহ বিভিন্ন বিদেশি মদ ও মদের বোতল সহ ইয়াবা, সীসা, এলএসডি, আইস। একই সাথে প্রযোজক রাজের বাসা থেকেও বিপুল পরিমাণ মাদক, পর্নোগ্রাফির সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব। গ্রেপ্তারকৃত মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে রাজ এর সিন্ডিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করেছে। সে বিভিন্ন ব্যক্তিবর্গকে যারা উচ্চাকাঙ্ক্ষী ছিল, যারা উচ্চবিলাসী ছিল, তাদেরকে মিডিয়া জগতে পপুলার করার ক্ষেত্রে তার অনেক অবদান ছিল। এই কাজটি সে কিছু কিছু ক্ষেত্রে নৈতিকভাবে এবং অনৈতিকভাবে করেছে, এই সম্পর্কিত আমরা তথ্য পেয়েছি। বাংলা চলচ্চিত্রের বিতর্কিত নায়িকা পরিমণিকে বুধবার বনানীর নিজ বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, আইস ও মিনিবারের সরঞ্জাম সহ আটক করে র্যাব। ওই রাতেই নিজ বাসা থেকে মাদক ও বিভিন্ন পর্নোগ্রাফির সরঞ্জাম সহ প্রযোজক রাজকেও আটক করা হয়। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। হত্যা, চাঁদাবাজি, চুরি, মাদক সহ রাজধানীর বিভিন্ন থানায় অন্তত 11 মামলা থাকলেও পরবর্তীতে খোলস পাল্টায় মিশু হাসান। অভিজাত পাড়ায় ডিজে পার্টির আড়ালে চালায় মাদক এবং দেহ বাণিজ্য। বিত্তবানদের সাথে বন্ধুত্ব করে তাদের আপত্তিকর ভিডিও ধারণ করে চালাতো ব্ল্যাকমেইলিং। আমদানি নিষিদ্ধ গাড়ি, অস্ত্র, স্বর্ণ, ইয়াবা সহ বিভিন্ন অবৈধ বাণিজ্যও ছিল জড়িত। আর এসব বিক্রির দায়িত্ব ছিলেন বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার। নাইমাল জিকর প্রতিবেদন। মিশু হাসান রাজধানীর মোহাম্মদপুর তাজবন রোড এলাকায় বেড়ে ওঠা। অভিজাত এলাকায় গুলশান বনানী থেকে দামি বিদেশি কুকুর ও গাড়ি চুরি করায় তার নাম পড়ে কুত্তা মিশু ও গাড়ি চোর মিশু। 2004 সালে ছিনতাইয়ের এক মামলায় জেল থেকে বের হওয়ার পর সপরিবারে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে। এরপর দেশে এসে শুরু করে অভিজাত এলাকায় আনাগোনা। কাটাবনো ছিল না, এত কিছু ছিল না সেই আমলে আর কি। তো হয়তো এখান থেকে কুকুর নিয়ে সেই কাহিনী করছিল, এর জন্য কুত্তা মিশু নাম পড়ে গেছে আর কি। এরই মাঝে পরিচয় হয় ডিজে জামিল ও নাতাশার সঙ্গে। এরপর বিভিন্ন হোটেলে ডিজে পার্টি করে বিত্তবানদের মাদক ও নারীর যোগান দেওয়া শুরু করে এই চক্র। পর্যায়ক্রমে আমদানি নিষিদ্ধ গাড়ি, অস্ত্র ও মাদকের রমরমা বাণিজ্য শুরু করে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মাঝে পরিচয় হয় বিতর্কিত মডেল পিয়াসার সাথেও। এসব অবৈধ বাণিজ্যের পার্টনার হিসেবে যুক্ত হন পিয়াসা। এই পর্যন্ত এই চক্রে আমরা 12 থেকে 14 জন সদস্যের নাম পাই। রাজধানী গুলশান, বনানী, বারিধারায় সব বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে
মাদক সেবন সহ মাদক পরিবহন সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে থাকে। বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার গোপন প্রস্তুতি নিচ্ছিল তার অন্যতম সহযোগী ও বিজনেস পার্টনার শরফুল হাসান ওরফে মিশু হাসান ও মাহমুদুল ইসলাম ওরফে জিসান। তবে এর আগেই র্যাবের হাতে ধরা পড়েন তারা। এই সকল ক্লায়েন্টদের বিদেশেও বিভিন্ন সময় নিয়ে গিয়েছেন এবং সেখানেও তারা অবৈধভাবে অনৈতিকভাবে কার্যক্রম করেছে এবং অবৈধভাবে তারা অর্থ উপার্জন করেছে। মাদক, জাল টাকা, পর্নোগ্রাফি সহ 4 মামলায় মিশু ও জিসানের 16 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর পিয়াসা ও মোয়ের কাছ থেকে প্রতারণা, ব্ল্যাকমেইল সহ 2018 সালে পুলিশ কর্মকর্তা ইমরান হত্যার বেশ কিছু তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবারও পিয়াসা ও মোয়ের রিমান্ড চাইতে পারে বলেও পুলিশ সূত্র জানিয়েছে। নিউজ 24 করোনার ব্যর্থতা আড়াল করতে সরকার বিভিন্ন নাটক করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। চিত্রনায়িকা পরিমণি সহ বিভিন্ন বাসায় অভিযান ও আটকের প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনায় এমন অভিযোগ করেন বিএনপির এই নেতা। সে নাটকগুলো নিয়ে আমাদের সাংবাদিকদের ব্যস্ত রাখছে। এখন করোনা আসছে, মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে, করোনার সংখ্যা বেড়ে গেছে, প্রতিদিন হাজার হাজার মানুষ মরছে। এগুলোকে পাশ কাটানোর জন্য এখন মদের বোতল, ইয়াবার বোতল, এই আপনার কি সব নাম টাম শুনি নেই, কিন্তু এলএসডি ফেলএসডি কি সব আছে এইসব, তারপরে এইসব নিয়ে করছে। সেখানে বীরের মতো দাঁড়িয়ে আছে, ছবি তুলে টেলিভিশন দেখাচ্ছে। দল ক্ষমতায় থাকায় ধান্দাবাজরাও এখন নেতা হতে চায়। শেখ কামালের ৭২তম জন্মদিনের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বলেন, বিভিন্ন সংগঠন খুলে নেতা হওয়া এসব ধান্দাবাজ সহ সম্প্রতি অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যে অভিযান চলমান তা অব্যাহত থাকবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে অটল সরকার। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান শেখ কামালের ৭২তম জন্মবর্ষ উপলক্ষে বুধবার সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শেষে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের ইতিহাসের রক্তাক্ত বিশ্বাসঘাতকতা, সবচেয়ে কালিমা লিপ্ত অধ্যায় ৭৫ আগস্ট ট্র্যাজেডি। একই দিন দুপুরে 23 বঙ্গবন্ধু এভিনিউতে এক আলোচনা সভায় আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সবাই ভুইপো সংগঠনের বিরুদ্ধে অভিযান সহ চলমান অভিযান নিয়ে কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সংগঠন নামেই হোক আর অন্য কোনো সংগঠনের নামেই হোক, যারাই অপকর্ম করবে, যারাই অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অভিযান চলবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, এই ধরনের ভুইপট শুধু সংগঠন নয়, এই দেশের অনেকেই যারা অসামাজিক কার্যকলাপে জড়িত, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। আমি পরিষ্কারভাবে জানাতে চাই, এই অভিযান চলবে। এ সময় ঢাকা দক্ষিণের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। অতীতের অভিজ্ঞতা আর বর্তমানের সতর্কতা নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান তিনি। আমাদের যারা অনেক সম্পদের মালিক, আমরা কিন্তু কোনো রিস্কে যাই না, রিস্কে যাব না। যাদের সম্পদ নাই, যাদের শরীরে ফ্যাট হয় নাই, তেল জন্মে নাই, তারা কিন্তু লড়াই করবে, সংগ্রাম করবে। অতএব নতুন যে কমিটি গঠন করবেন, শুধু মুডা তাজা যারা, তাদের এই কমিটি আইনেন না, কিছু শুকনা ওনার যারা আছে দলের ত্যাগী নেতা কর্মী, তাদেরকেও দলে জায়গা দিবেন। হাইব্রিড বাদ দিয়ে ত্যাগীদের কমিটিতে এনে ঢাকা দক্ষিণকে শক্তিশালী করার নির্দেশ দেন মির্জা আজম। ভলিবল সব খেলায় কিন্তু তিনি পারদর্শী। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপ্রধানের ছেলে হয়েও সম্পদ অর্জন বা বিলাসী জীবনে কোনো আগ্রহ ছিল না শেখ কামালের। দেশের মানুষের জন্য কাজ করিয়ে দেশ গড়ে তোলাই ছিল তার জীবনের লক্ষ্য। বঙ্গবন্ধুর বড় ছেলে শহীদ শেখ কামালের স্মৃতিচারণ করে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ কামালের নামে প্রবর্তিত জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধানমন্ত্রী আরও বলেন, 15ই আগস্টের কলঙ্কজনক ঘটনা না ঘটলে অনেক আগেই বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হতো। শালি জয়ের রিপোর্ট।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আধুনিকতার পথিকৃৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭২তম জন্মদিন। এই উপলক্ষে কৃতিত্ব অর্জনকারী ১০ ক্রীড়াবিদ এবং ২ প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। বিতরণ পর্ব এখানে শেষ হলো। অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বড় বোন শেখ হাসিনা বলেন, সাদামাটা জীবন আর মানুষের জন্য কাজ করা, এটি ছিল শেখ কামালের জীবনের লক্ষ্য। তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়, অথচ রাষ্ট্রপতির ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে, জাতির পিতার ছেলে অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করত। অর্থ সম্পদের দিকে তার কোনো দৃষ্টি ছিল না, ব্যবসা বাণিজ্যের দিকে তার কোনো দৃষ্টি ছিল না, সাংস্কৃতিক অঙ্গন বা ক্রীড়া অঙ্গন এইসব কিছুর উন্নতি করে, এটাই ছিল তার সব থেকে বড় কথা। নিজের জন্য নয়, বরং বাংলাদেশের খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নই ছিল শেখ কামালের মূল ভাবনার বিষয় বলেন প্রধানমন্ত্রী। জুলাই মাসের 31 তারিখ আমরা জার্মানিতে পৌঁছাই, তখন কামালের বিয়ে হয়েছে। আমি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেছিলাম যে আমরা যাচ্ছি বাইরে, তোর জন্য কি নিয়ে আসবো। ও কিন্তু নিজের জন্য কিচ্ছু চায়নি, আমাকে বললো তুমি আমার আবাহনী ক্লাবের জন্য বুট নিয়ে এসো। শেখ হাসিনা বলেন, 15ই আগস্টের বিশ্বাসঘাতকতায় শুধু ক্রীড়াঙ্গনই নয়, থেমে যায় বাংলাদেশের অগ্রগতিও। ওই হত্যার পর বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হিসেবে ঘোষণা দিয়েছিল, যদিও সেটা টেকে নাই। কাজে চক্রান্তটা কোথায় কিভাবে ছিল সেটা নিশ্চয়ই দেশের মানুষ এখন এতদিন উপলব্ধি করতে পারে, আর কত বড় বিশ্বাসঘাতকতা সেটাও আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন। খেলাধুলা এবং সংস্কৃতিতে যে আধুনিকতা যুক্ত করেছিলেন শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, প্রধানমন্ত্রী বলেন তিনি বেঁচে থাকলে তা আরো সমৃদ্ধ হতো। প্রধানমন্ত্রী শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামালের ভূমিকা অবিস্মরণীয়। জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তারা বলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করে যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করেছিলেন তিনি। We got Bill Hart, and first time in the history of Bangladesh যে one touch ফুটবল খেলা শুরু হলো, because Kamal got this man into coaching our team. এই যে একটা ডিস্টিংক্ট একটা চেঞ্জ হলো খেলাধুলাতে, ফুটবল খেলাতে, ইট ওয়াজ কামালস কন্ট্রিবিউশন। আমাদেরকে প্যাট্রোনাইজ করছে আমাদের পিছন থেকে বঙ্গবন্ধু বলল, আমি নিজেও খেলার লোক, কিন্তু আমাদের তো তোমাদের কোনো বদনাম যেন না হয়, তোমাদের বদনাম হলে আমার বদনাম হবে। সুতরাং কামাল এই কথাটা, আমি আর কামাল এই কথা বিশ্বাস করে আমরা আমাদের ক্লাবের গেটে কোনো সময় কোনো রাজনৈতিক লোককে আমরা প্রবেশ করতে দিতাম না। ক্রীড়াঙ্গনে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল, যতদিন যাবে ততই শেখ কামালের জীবনবোধ মুগ্ধতা ছড়াবে নব প্রজন্মের মাঝে। ঘাতকের বুলেট শেখ কামালের শারীরিক মৃত্যু ঘটিয়েছে সত্য, কিন্তু তিনি মৃত্যুঞ্জয় হয়ে আছেন মুক্তিযুদ্ধে, ক্রীড়ায় ও সংস্কৃতিতে। এবারে দেশের করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় দেশে 264 জনের মৃত্যু হয়েছে। মহামারী শুরু হওয়ার পর একদিনে করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। নতুন রোগী শনাক্ত হয়েছে 12,744 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 13,62,654 জন। মোট মৃত্যু হয়েছে 21,902 জনের। আর একদিনে 15,786 জন নতুন সুস্থ হওয়াদের নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 11,56,943 জন। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 87 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। 24 ঘন্টায় মোট 46,995 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 27.12%। 7 আগস্ট থেকে প্রান্তিক পর্যায়ে শুরু হচ্ছে না গণটিকাদান। এদিন পরীক্ষামূলকভাবে সারা দেশে টিকা দেয়া হলেও তা শুরু হবে 14 তারিখ থেকে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিন গণটিকাদানের জন্য দেশের বিভিন্ন জেলায় শেষ হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 7 তারিখ থেকে দেশে প্রান্তিক পর্যায়ে গণটিকা প্রয়োগের কথা মাথায় রেখেই এই প্রস্তুতি। দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে প্রস্তুত হয়েছে কেন্দ্র ও টিকাদান বুথ।
প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে 300 জনকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রায় প্রস্তুত রাখা হয়েছে বুথ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বিশাল কর্মযজ্ঞে স্বাস্থ্যসেবা বিভাগের সাথে কাজ করছে স্থানীয় সরকার, আইসিটি সহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান। প্রতিটা কেন্দ্রে আমাদের 3টে করে বুথ থাকবে, তাহলে 3 দিনে আমাদের বুথ হবে 9টা বুথ। আপনাদের রেজিস্ট্রেশন করতে যদি অসুবিধা হয় আমরা এই কার্ডটি সাথে রেখে দেব, পরবর্তীতে আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে এটি করব, আপনাদের কোনো সমস্যা হবে না। তবে আবারও টিকা প্রয়োগ নিয়ে সিদ্ধান্তহীনতা। লকডাউন, যান চলাচলের কারণ দেখিয়ে আরো 7 দিন পেছালো এই টিকা কর্মসূচি। তবে পরীক্ষামূলকভাবে এই টিকা কার্যক্রম চলবে 7 তারিখ বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমরা 7 তারিখে একটা টেস্ট রান দিব, এরপরে এর মধ্যে 11 তারিখ পর্যন্ত তো আবার একটা লকডাউন আছে, যেরকম একটা লকডাউন আছে, তো এর মধ্যে তো আমার ট্রান্সপোর্ট ইত্যাদি এগুলো নিয়ে ঝামেলা হবে। আমরা আবার 14 তারিখ থেকে আবার আমরা শুরু করি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আগামী 14 থেকে 19 আগস্ট পর্যন্ত চলবে প্রান্তিক পর্যায়ে টিকাদান কার্যক্রম, যেখানে টিকা প্রয়োগ করা হবে সারা দেশের অন্তত 1 কোটি মানুষকে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। চীনের সাথে টিকার উৎপাদন চুক্তি যে কোনো দিনই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এ মাসে আরও 34 লাখ সিনোফার্ম এবং আগামী মাসে 60 লাখ ফাইজারের টিকা আসবে। 2 মাসে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে টিকা দেওয়ার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। কোভ্যাক্সিন আন্ডার সিনোফার্ম আরো 10 লাখ আসবে কোভ্যাক্সিন আন্ডার, সেইটা আই থিঙ্ক অ্যাস্ট্রাজেনিকা, আর তারপরে আসবে 60 লাখ। সো উই হ্যাভ লাইনড আপ, মোটামুটি আমাদের ডিসরাপশন হবে না। আর তাছাড়া আপনাকে বলি, ইন্ডিয়া আমাদের বলেছেন যে তাদের অবস্থা একটু উন্নতি হচ্ছে এবং একটু উন্নতি হলেই তাদের কমিটমেন্টটা মিট করবেন। সো উই থিঙ্ক উই আর অন দ্য লাইন রাইট ট্র্যাক। তবে আমি চাই প্রোডাকশন শুরু হোক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে দেয়া 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে 30টি দেশে পৌঁছেছে। উপহারের অ্যাম্বুলেন্সগুলো বৃহস্পতিবার পেট্রাপোল স্থলবন্দরে পৌঁছায়। গেল বছর 26 ও 27 মার্চ বাংলাদেশ সফরকালে স্বাস্থ্যসেবা উন্নয়নে, বিশেষ করে কোভিড-19 মহামারী মোকাবেলায় বাংলাদেশকে 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমে 30টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে পৌঁছয়। বেনাপোল স্থলবন্দর শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলি শীঘ্রই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, অ্যাম্বুলেন্সগুলি কোভিড মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যেই দেয়া হয়েছে। এটি বাংলাদেশের মানুষের জন্য ভারতের অব্যাহত সহযোগিতার প্রতিফলন। সংবাদের সময় হলো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ 10 আগস্ট রাত 12টা পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এই সময়ে সব শিল্প কলকারখানা খোলা রাখা যাবে। এর আগে 1 আগস্ট থেকে কেবল রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার অনুমোদন দেওয়া হয়েছিল। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। গণপরিবহন, অফিস বন্ধ রাখা সহ বাকি বিধি নিষেধগুলো আগের মতোই চলবে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এবছর 5 এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। সবশেষ ঘোষণা অনুযায়ী 11 আগস্ট থেকে সীমিত আকারে সবকিছু খুলে দেওয়ার কথা ভাবছে সরকার। শুক্রবার থেকে চালু হচ্ছে বিমানের অভ্যন্তরীণ সকল ফ্লাইট। প্রজ্ঞাপন অনুযায়ী শিল্প কারখানা খুলে দেওয়ার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে আকাশপথ। এরই মধ্যে প্রথম দিনেই সবকটি রুটে ফ্লাইট পরিচালনার শিডিউল ঘোষণা করেছে সরকারি বিমান সংস্থা সহ প্রাইভেট এয়ারলাইন্স কোম্পানিগুলো। তো ফ্লাইট পরিচালনায় কড়া স্বাস্থ্যবিধির পাশাপাশি যাত্রীদেরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন এস.এম. তৌহিদুল আহসান। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সুমা।
চলমান কঠোর লকডাউনের মধ্যেই শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে শুরু হচ্ছে ফ্লাইট চলাচল। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত বিধিনিষেধে স্বাস্থ্য সুরক্ষা মেনে আন্তর্জাতিক রুটের পাশাপাশি এবার অভ্যন্তরীণ রুটেও বিমান চলাচল করবে। পরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে ফ্লাইট পরিচালনা করা হবে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে অভ্যন্তরীণ রুটে সবকটি রুটে বিমান চলাচল আগের মতো অনুমতি চলবে। সরকারের এমন সিদ্ধান্তের পর রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ প্রাইভেট এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের নতুন ফ্লাইট শিডিউল ঘোষণা করে। বাংলাদেশ বিমান জানায়, প্রথম দিন চট্টগ্রাম ও সৈয়দপুরে 2টি, সিলেট, কক্সবাজার, রাজশাহী, বরিশাল ও যশোরে 1টি ফ্লাইট পরিচালনা করবে। নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোরে 6টি করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও কক্সবাজারে 2টি করে ফ্লাইট পরিচালনা করবে। এক বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা বলেছে, 72 আসনের ব্র্যান্ড নিউ এটিআর এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ 7টি রুটেই ফ্লাইট পরিচালনা করবে তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান, জনসচেতনতার পাশাপাশি এয়ারলাইন্স কোম্পানিগুলোকে কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়েছে। এয়ারলাইন্স যারা অপারেট করবে, ইউএস বাংলা, নভো এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমি অলরেডি তাদেরকে নোটিফাই করেছি এবং কি করতে হবে, কিভাবে করতে হবে আমি ব্রিফিং দিয়েছি আর কি। তো তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে স্বাস্থ্যবিধির জন্য কড়াকড়িভাবে মেনটেন করে তারা। মাস্ক ছাড়া কিন্তু কোনো সার্ভিস আমরা দিব না, বিমানবন্দর ঢোকার পারমিশনও কাউকে দিব না। এর আগে গেল 1 জুলাই থেকে সরকারের পক্ষ থেকে আরোপ করা কঠোর বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। তবে দেশের বিভিন্ন বিভাগীয় শহরের আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বিক্ষোভের মুখে সীমিত পরিসরে পরবর্তীতে ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর পাশেই জলসিঁড়ি আবাসন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সুপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সেনা প্রধান। তিনি জলসিঁড়ি আবাসন প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে এ সময় খোঁজ খবর নেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। গৃহহীন ও ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর নেয়া প্রশংসিত একটি প্রকল্প অনিয়মের কারণে এরই মধ্যে সমালোচনার মুখে পড়েছে। নির্মাণ শেষ হতে না হতেই বাড়ির বাঁধের মতো ভেঙে পড়েছে ঘর। এমন পরিস্থিতিতে প্রকল্পের স্বচ্ছতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, 9.25 লাখ গৃহহীনদের ঘর নির্মাণে কোনো অনিয়ম হয়েছে কিনা এবং কারিগরি ত্রুটি ছিল কিনা তা তদন্ত করা হবে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। মুজিব বর্ষে দেশের 9.25 লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেওয়ার উদ্যোগ হাতে নেয় সরকার। নির্মাণের জন্য ঘরপ্রতি প্রথম বরাদ্দ দেওয়া হয় 1,70,000 টাকা, দ্বিতীয় পর্যায়ে খরচ হয় 1,90,000 এবং তৃতীয় পর্যায়ে 2 লাখ টাকা। প্রতি পরিবারকে 2% জমি সহ এই ঘর দেয়া হয়। অসহায় ভূমিহীনদের কাছে প্রধানমন্ত্রীর প্রশংসনীয় এই উদ্যোগে প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে মাঠ পর্যায়ে ওঠে নানা অভিযোগ। এখন আমার ঘর দুয়ার ফাটে গেছে, আমি বাইরে আমার ইয়ং মেয়েকে নিয়ে বাইরে পড়ে আছি। গৃহ নির্মাণে অনিয়ম খুঁজতে মাঠে নামে 5টি টিম। প্রশাসনের 5 কর্মকর্তাকে করা হয় ওএসডি, একজনের বিরুদ্ধে করা হয় বিভাগীয় মামলা। বাকি 4 জনের বিরুদ্ধেও মামলার প্রস্তুতির কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের কাছে ঘর দিছে, আমাদের ঘরের দেওয়াল, ঘরের মেঝিয়া, সিঁড়ি, বারান্দা সব ফাটে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিউজ 24-কে জানিয়েছেন, আশ্রয় প্রকল্পের অনিয়ম নিয়ে তারাও কাজ শুরু করেছেন। এটা আদৌ দুর্নীতি হয়েছে কিনা অথবা এটা কোনো টেকনিক্যাল কোনো সমস্যা কিনা। তদন্তে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থার কথাও জানান দুদক চেয়ারম্যান।
দুর্নীতির কোনো পাওয়া যায়, অবশ্যই আমরা দুর্নীতির জন্য কার্যক্রম গ্রহণ করবো, যা যা করা হয় অনুসন্ধান করি, তারপর অনুসন্ধানের প্রমাণ পাওয়া গেলে তারপর মামলা হবে, সাক্ষী প্রমাণ হলে চার্জশিট হবে। এটা স্বাভাবিক বিষয়। এটা মানে যে কোনো দুর্নীতি আমাদের ইয়াতে আসলে, নজরে আসলে আমরা এটা কগনিজেন্সে নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নিজেদের তৎপরতার কথাও জানান দুদক চেয়ারম্যান। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সরকারি সিদ্ধান্ত অমান্য করে পটিয়ায় টিকা প্রদানের ঘটনাকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ হিসেবেই দেখছেন চট্টগ্রামের রাজনীতিবিদরা। এমন ঘটনা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। বৃহস্পতিবার সকালে পটিয়ায় করোনাকালে কাজ হারানো অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের আগে এই মন্তব্য করেন তিনি। এ সময় 600 দরিদ্র মানুষকে সহায়তা দেওয়া হয়। পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল আলিম, পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডিএম জমির উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউনুস, শাহজাহান চৌধুরী সহ অন্যরা। বিরোধ থাকতে পারে, আমাদের মধ্যে পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, মানুষকে বাঁচানোর জন্য যে টিকার যে উদ্যোগ, এই টিকা কার্যক্রমে আমরা সম্মিলিতভাবে আমাদের দলের নেতাকর্মীদের আমরা সম্পৃক্ত করব। এই টিকা চুরি হয়ে যাচ্ছে, এইটার জন্য আমরা প্রতিরোধ করার জন্য ব্যবস্থা চাই। এবারে দেশে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটি টুকরো খবর। লক্ষ্মীপুরের বশিকপুরে আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 6 থেকে 7 জনকে আসামি করে নিহতের পরিবার মামলা করেছেন। দুপুরে নিহতের ছেলে আলামিন হৃদয় চন্দ্রগঞ্জ থানায় এই হত্যাকাণ্ডের মামলাটি করেন। বুধবার রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত হন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। গাজীপুর টঙ্গীতে তুরাগ নদী থেকে নিখোঁজ 2 শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শিশু দুজন বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল। করোনায় কর্মহীন জেলার 133 জন শিল্পীদের নগদ অর্থ সহায়তা দিয়েছে রাঙামাটি জেলা পরিষদ। আনুষ্ঠানিকভাবে এই অর্থ সহায়তা তুলে দেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। জানাবো খেলার খবর। 5 ম্যাচ সিরিজের তৃতীয় টি20তে আগামীকাল সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। সিরিজের প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে টাইগাররা। তৃতীয় ম্যাচে 2 ডিপার্টমেন্টই ভালো করে সিরিজ নিশ্চিত করায় এখন একমাত্র লক্ষ্য টাইগারদের। এদিকে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার সামনে। টাইগার স্পিনারদের সামলানোই এখন বড় চ্যালেঞ্জ ওজি ব্যাটসম্যানদের জন্য। আর তাই তৃতীয় ম্যাচে ওজি একাদশে আসতে পারে পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাহসের সাথে খেলেছে দলের তরুণ ক্রিকেটাররা, যাদের পারফরমেন্স ছড়িয়েছে কেবল মুগ্ধতা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আফিফ, শরীফুল, সোহানদের পারফরমেন্সে তিনি গর্বিত। প্রথম 2 ম্যাচ জেতায় এখন সিরিজ জয়ও খুব একটা দূরে নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় তোলার পর বিসিবি সভাপতির সাক্ষাৎকার নিয়েছেন পার্থ বণিক। বাংলাদেশ মানে সহজ প্রতিপক্ষ, বাংলাদেশ মানেই রেকর্ড গড়ার অবারিত সুযোগ। ক্রিকেট মোড়লদের চিরাচরিত এই ধ্যান ধারণায় পরিবর্তন এনেছিলেন মাশরাফি সাকিবদের নিয়ে গড়া পঞ্চপাণ্ডব। সময়ের পালা বদলে এবার বিশ্বকে বার্তা দেবার দায়িত্বটা কাঁধে তুলে নিলেন শরীফুল, আফিফ আর সোহানরা। ব্যাটে বলে মিরপুরে সবুজ গালিচায় লিখে দিলেন, বড় দলগুলোর বিপক্ষে টাইগারদের সফলতা এখন আর কোনো অঘটন নয়, বরং এটাই ভবিতব্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2 ম্যাচ জিতে এখন সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। টাইগারদের সাহসী পারফরমেন্সে মুগ্ধতার রেশ যেন কিছুতেই কাটছে না বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের। যে জিনিসটা ভালো লাগছে যে দোনোটা ম্যাচেই আমরা দেখছি যে আমাদের
ইয়াংস্টাররা যারা নবীন সেই খেলোয়াড়রা অনেক সাহসের সাথে খেলছে। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই এম ভেরি প্রাউড। সুযোগ পেলে এরাও সামনে ভালো হবে, সেই বিশ্বাসটা এখন ওদের উপর আমাদের আছে। ইনশাল্লাহ সামনে ওরা ভালো করবে। দেশের মাটিতে একাধিক আন্তর্জাতিক সিরিজ, এরপর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফর। দেশে ফিরে পরিবার তো দূর, অস্ট্রেলিয়া সিরিজে অংশ নিতে টাইগারদের ফের উঠতে হয়েছে হোটেলে। এতটা ডেডিকেশনে বিসিবি বস খুঁজে পেয়েছেন ক্রিকেটারদের জয়ের ক্ষুধা। একটার পর আরেকটা কিন্তু ব্রেক নাই, এক বাবল থেকে আরেক বাবল। ওরা দেশে এসেও তো লাভ হচ্ছে না, ওদের তো হোটেলে থাকতে হচ্ছে আটকা পড়া। এইরকম একটা এনভায়রনমেন্টে প্লেয়ারদের মানসিক অবস্থা, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দে আর নট হ্যাবিচুয়েটেড। সেই দিক দিয়ে চিন্তা করে আমি যেটা দেখছি যে ওরা যে কষ্টটা করছে এখন, সেটা আমি সত্যি প্রত্যেকটা প্লেয়ার এটার জন্য প্রশংসার দাবিদার। বাঘেরা যদি একবার গর্জন তোলে, তাহলে ভিনদেশি ক্যাঙ্গারুও খুঁজে পায় না পালাবার পথ। এটাই রূপক অর্থে মিরপুরে করে দেখালেন সাকিব রিয়াদরা। অপেক্ষা এখন শুধু আরেকটি জয়ের। পার্থবণিক, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।